আচ্ছা, অণু পরমাণু কি? পরমাণু পরিচিতি, পরমাণু কণিকা, তারপর সংকেত, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। তারপর দেখো 3 আণবিক ভর, পারমাণবিক ভর নিয়ে পড়াশোনা করব। এই আণবিক ভর, পারমাণবিক ভরের মধ্যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর, তারপর হচ্ছে গড় আপেক্ষিক ভর, আপেক্ষিক আণবিক ভর, এগুলো নিয়ে পড়াশোনা করব। তো মূলত আজকে আমাদের ক্লাসের পড়াশোনাটা আমাদের খুব সম্ভবত এই প্রথম দুইটা টপিকের উপরই থাকবে। প্রথম দুইটা টপিকের উপরে আমরা হয়তো আজকে ক্লাসটা সাজিয়েছি, এই দুইটা টপিকই আমরা আজকে পড়বো। তারপর আমরা চতুর্থ ইয়াতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই অধ্যায়ে বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল এবং বর পরমাণু মডেল। এই দুইটা মডেল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের হয়তো একটা ক্লাসে আমরা শুধু রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই দুইটা মডেলই পড়াবো। তারপর আমরা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে আউভাউ নীতি, একটা নীতি আছে, নীতিটার নাম হচ্ছে আউভাউ নীতি। তো এই আউভাউ নীতি নিয়ে আমরা পড়াশোনা করব। আমাদের হয়তো বা পুরো একটা ক্লাস লেগে যাবে আমাদের শুধুমাত্র এইটার জন্য, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নিয়ে পড়াশোনা করতে। তারপর আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসোমার, এই 5টা জিনিস নিয়ে পড়াশোনা করব এবং তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করব। ঠিক আছে? তো আমি মোটামুটি চেষ্টা করব এই পুরো অধ্যায়টাকে তোমাদেরকে বেসিক আলোচনাটা 4টা ক্লাসের মধ্যে শেষ করার, বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি হয়। তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌল, মৌলে প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা পড়বো মৌলিক পদার্থ। তো ভাইয়া মৌলিক পদার্থ কাকে বলে? যেসব পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা মৌলিক পদার্থ বলি। ঠিক আছে? তো আমি একটু মৌলিক পদার্থের সংজ্ঞাটা একটু লিখবো। মৌলিক পদার্থের সংজ্ঞাটা একটু লিখে দিই। মৌলিক পদার্থ, তাই না? মৌলিক পদার্থের সংজ্ঞা দাঁড়াও আমি একটু সুন্দর করে লিখে দিই। লিখো, যে সকল পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে, মানে রাসায়নিকভাবে ভাঙলে, সহজ কথা, রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তাকে মৌলিক পদার্থ বলে। ঠিক আছে? যেমন মনে করো আমি ধরো বললাম লোহা, তুমি যদি লোহাকে যদি ভাঙতে একদম ছোট ছোট কণায় যদি পরিণত করো, তাহলে কি লোহা কি পানি হয়ে যাবে? ভাই লোহা লোহাই থাকবে। এই কলমের যে উপাদানটা, এটাকে তুমি যে ভাঙতে গুঁড়ো করতে একদম গুঁড়ো করে ফেলো, ওই গুঁড়োর উপাদান যা, এই পুরো কলমটার উপাদান কি তাই। ঠিক আছে না? তাহলে এটা কি? এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে যে সকল পদার্থকে ভাঙতে থাকলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। ঠিক আছে? তাকে মৌলিক পদার্থ বলে। আচ্ছা, আর মৌলিক পদার্থ তাহলে উদাহরণ কি হতে পারে? মৌলিক পদার্থের কিছু লিস্ট একটু মনে রাখবা। হ্যাঁ, পৃথিবীতে এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মোট মৌলিক পদার্থ এখন পর্যন্ত, মোট মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। 118টি। ঠিক আছে? পৃথিবীতে মোট মৌলিক পদার্থ হচ্ছে এখন পর্যন্ত 118টি। এই 118টি মৌলের মধ্যে প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 98টি। 98টি ন্যাচারালি পাওয়া যায়, আর বাকি 20টি, মানে 98 এর 20 কত? 118। তাহলে ল্যাবরেটরিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 20টি। ঠিক আছে? আর এই 118টির মধ্যেই আমাদের হিউম্যান বডিতে, মানব দেহে প্রাপ্ত মৌলিক পদার্থ হচ্ছে 26টি। তোমরা আবার এক কাজ করো, হ্যাঁ, যে 3টা যোগ করে দেখলা, যারে 118 তো হয় না, বেশি হয়ে যায়। শোনো বোকার দল,
এই দুইটাই, এইগুলোর মধ্যেই 26টা, ঠিক আছে। মানে প্রকৃতিতে প্রাপ্ত 98, ল্যাবরেটরিতে প্রাপ্ত 20, মোট কত 118টি, ঠিক আছে। এই 118টার মধ্যেই মানুষের শরীরে 26টা পাওয়া যায়। ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। এটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ সংক্রান্ত পড়াশোনা। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে আমাদের, মোট মৌলিক পদার্থ 118টি এখন পর্যন্ত আবিষ্কৃত, আর প্রকৃতিতে পাওয়া গেছে তার মধ্যে 98টি, আর 20টা মৌলিক পদার্থ আমরা ল্যাবরেটরিতে মানুষ নিজে তৈরি করেছে, আর মানব দেহে পাওয়া যায় 26টি, ঠিক আছে। এই চারটা জিনিস হচ্ছে এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন ধরো পানিকে ভাঙলে তুমি কি কি পাও? হাইড্রোজেন আর অক্সিজেন, তাই না? যেমন মনে করো আমি বললাম সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে আমরা কি কি পাই? হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। যেমন ধরো আমি বললাম ক্যালসিয়াম কার্বনেট, একে ভাঙলে আমরা কি কি পাবো? ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। তাহলে এরকম যে সকল পদার্থকে ভাঙলে আমরা একাধিক মৌলিক পদার্থ পাই তাদেরকে আমরা বলি যৌগিক পদার্থ। তো যৌগিক পদার্থ সংজ্ঞা লিখি, যে সকল পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যে সকল পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক, মানে 2 এর অধিক আর কি, 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে, ঠিক আছে। তাদেরকে যৌগিক পদার্থ বলে, ঠিক আছে। যেমন যৌগিক পদার্থের উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি ভাই? পানি। যেমন পানি মানে কি? H2O। পানিকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায়। তারপর মনে করো আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। তারপরে মনে করো এটা হচ্ছে 1 দিলাম, তারপর মনে করো 2 নম্বরে আমরা একটা উদাহরণ দিলাম যে আমাদের সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পাওয়া যায়। তাহলে এরকম একাধিক মৌলিক পদার্থের কম্বিনেশনে যে সকল পদার্থ তৈরি হয় তাদেরকে যৌগিক পদার্থ বলে, ঠিক আছে। তাহলে আমরা লিখব এরকম যাদের রাসায়নিকভাবে ভাঙলে, মানে কি আছাড় দিয়ে ভেঙে ফেলছো, ব্যাপারটা কি এরকম না, রাসায়নিকভাবে বিশ্লেষণ করতে হবে। রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ততোধিক বা একাধিক বলতে পারো, একাধিক মানে 1 এর অধিক বা 2 এর অধিক, ততোধিক একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তাদেরকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থ বা যৌগ বলে, ঠিক আছে, বা যৌগ বলে, ঠিক আছে। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপরে যাই মৌলের প্রতীক। মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, ঠিক আছে। মৌলিক পদার্থকে যে জিনিস দিয়ে প্রকাশ করা হয় তাকে আমরা প্রতীক বলি। তাহলে মৌলিক প্রতীক কি? প্রতিটি মৌলকে প্রকাশ করতে আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। তাহলে আমরা বলবো মৌল প্রকাশক চিহ্ন, বা এটাকে আমরা বর্ণ বলি, বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, লেটার, বা বর্ণকে প্রতীক বলে। হ্যাঁ, আর সংকেত কাকে বলে জানো? সংকেত হচ্ছে যৌগ প্রকাশক বর্ণকে সংকেত বলে, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো সোডিয়াম যখনই আমাদেরকে বলে তখনই আমাদের চোখে কি ভেসে ওঠে? Na, সোডিয়ামের প্রতীক কি? Na, ঠিক আছে। তারপর মনে করো ম্যাগনেসিয়াম,
ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের প্রতীক কি? ম্যাগনেসিয়ামের প্রতীক হচ্ছে Mg। ঠিক আছে, তারপর মনে করো আমরা বললাম নাইট্রোজেন। নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রতীক কি? N। তারপর ধরো আমি বললাম অক্সিজেন। অক্সিজেনের প্রতীক কি? O। অক্সিজেনের প্রতীক হচ্ছে O। তাহলে এগুলো সব মৌল, আর মৌলিক পদার্থের প্রকাশককে আমরা কি বলবো? প্রতীক বলবো। ঠিক আছে, মৌলিক পদার্থের প্রকাশককে আমরা প্রতীক বলবো। ওকে, তারপরে আসো গুরুত্বপূর্ণ কিছু মৌলের প্রতীক। আচ্ছা, প্রতীক লেখার কিছু নিয়ম আছে, তো নিয়মগুলো তোমরা মেইন বই থেকে পড়ে নিও। প্রতীক লেখার নিয়ম হচ্ছে, যেমন হচ্ছে কিছু কিছু মৌলের প্রতীক সরাসরি ইংরেজি থেকে আসছে, মানে ইংলিশম্যানদের থেকে আসছে। কিছু কিছু মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে আসছে। ঠিক আছে, এবং প্রতীক লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে যদি দুইটা বর্ণ থাকে, কোন একটা মৌলের প্রতীক যদি দুইটা বর্ণ দিয়ে যে প্রকাশ করতে হয়, তাহলে প্রথম বর্ণটা বড় হাতের হয়, দ্বিতীয় বর্ণটা ছোট হাতের হয়। এগুলো হচ্ছে প্রতীক। তো আমি সরাসরি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মৌলের প্রতীক লিখে দিই। কারণ কি? কারণ হচ্ছে তোমরা 9 মোটামুটি আমার এখানে তো অফলাইন ব্যাচের স্টুডেন্টরা তো পড়ে, তো ক্লাস 9-এ তোমাদের আসলে ওই পরীক্ষা হবে হবে না, মূল্যায়ন হবে হবে না, এগুলো নিয়ে আসলে পড়াশোনাটা খুব একটা ভালো হয়নি আমি জানি। তো যার কারণে হচ্ছে আমি ধরে নিচ্ছি তোমরা কেউ কিছু পারো না, তো সেটা ধরেই আসলে ভাই এভাবে পড়াচ্ছি। একদমই টোটালি ধরে নিচ্ছি যে তোমরা কিছু পারো না, সদ্য নবজাত শিশু তোমরা, হ্যাঁ, যে একদম কোলাই থাকা শিশু, তো তোমাদেরকে আসলে কিছুই তোমরা বোঝো না, ওভাবে ধরেই পড়াচ্ছি। এই জন্য একদম ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ কিছু মৌলের প্রতীক সম্পর্কে চলো আমরা জানি। তাহলে গুরুত্বপূর্ণ কিছু মৌলের প্রতীক সম্পর্কে আমরা কি কি লিখবো? যেমন প্রথম 30টা মৌলের প্রতীক আমাদেরকে জানতেই হবে। প্রথম 30টা মৌলের প্রতীক আমাদেরকে জানতেই হবে। ঠিক আছে, তাহলে প্রথম 30টা মৌলের প্রতীক কি কি বলতো? প্রথম মৌলের নাম কি? হাইড্রোজেন। তাহলে আমরা লিখি হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক কি? H। তারপরে আমরা লিখি হাইড্রোজেনের পরে কি? আমি তোমাদেরকে সিরিয়াল সহ শেখাচ্ছি। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনের প্রতীক কি? H। আচ্ছা, যেহেতু আমি সিরিয়ালি শেখাচ্ছি, তো এটা হচ্ছে H। তাহলে আমি এক কাজ করি, আমি একটু নাম্বারিং দিয়ে দিই। হ্যাঁ, এগুলো একটু আমার সাথে সাথে তোমরা পরে যখন দেখবা তখন হচ্ছে এগুলো একটু লিখে নিও আর কি। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে হাইড্রোজেন। আমি মুখে মুখে বলি, হ্যাঁ, ইংলিশ মানে বাংলা পুরো ডিটেলসে না লিখি। হ্যাঁ, হাইড্রোজেনের প্রতীক। 2 নাম্বার মৌল কি? 2 নাম্বার মৌল হচ্ছে হিলিয়াম। হিলিয়াম গ্যাস। হিলিয়াম হচ্ছে 2 নাম্বার। হিলিয়ামকে এইভাবে লেখা হয়। 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আছে আমাদের লিথিয়াম। লিথিয়াম, এটা একটা ক্ষার ধাতু। 4 নাম্বারে আমাদের কি আছে? বেরিলিয়াম, এটা একটা মৃৎ ক্ষার ধাতু। 5 নাম্বারে কি আছে? বোরন। বোরন। 6 নাম্বারে কি আছে? কার্বন। 7 নাইট্রোজেন। 8 অক্সিজেন। 9 ফ্লোরিন। 10 নিয়ন। ঠিক আছে, এগুলো তোমরা বইয়েও পাবা, ওখান থেকে একটু মিলিয়ে, মানে এগুলো মনে রাখতেই হবে। হ্যাঁ, যেটা আসলে সমস্যা হয় কি, আমরা এগুলো মনেই রাখতে পারি না। এই জিনিসটা থেকে একটু বেরিয়ে আসতে হবে ভাইয়া। মনেই রাখতে পারি না, এটা আসলে কোনো কথা না, মনে রাখতে হবে। তাহলে কতটুকু লিখলাম? 10 পর্যন্ত নিয়ন। তারপর আসো 11। 11 কি? 11 হচ্ছে আমাদের 11 হচ্ছে সোডিয়াম। 12 ম্যাগনেসিয়াম। 13 অ্যালুমিনিয়াম। 14 সিলিকন। তারপর 15তে হচ্ছে আমাদের ফসফরাস। তারপর আমাদের 16 হচ্ছে আমাদের সালফার। 17 হচ্ছে ক্লোরিন। তারপর হচ্ছে 18 হচ্ছে আমাদের আর্গন। তারপর আমাদের 19 হচ্ছে পটাশিয়াম। এবং আমাদের 20 হচ্ছে আমাদের ক্যালসিয়াম। মানে 31-30 পর্যন্ত আমাদের সরাসরি মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, 21 থেকে 30 পর্যন্ত মনে রাখার একটা ছন্দ আছে, ছন্দ দিয়ে মনে রাখি। হ্যাঁ, ছন্দটা হচ্ছে, মনে করো এক বুড়ো দাদা, এলাকার কোন এক বুড়ো মুরব্বী মানুষ, দাদা মানুষ, সে লুচ্চা প্রকৃতির, সে বছর বছর মানে কিছুদিন পর পরই বিয়ে করে। তো দাদার যারা এলাকার যারা দুষ্ট ছেলে পেলে আছে, তাদের মধ্যে কোনো একটা ছেলের সাথে একদিন দাদার দেখা হয়েছে। দাদা খুব ফ্রেশ মুডে রাস্তায় বের হয়েছে, নতুন নতুন বিয়ে শাদী করছে, মনে করো আরেকটা, মনে করো 4 নাম্বার বউ বিয়ে করছে, এখন 5 নাম্বারটা করার একটা প্রক্রিয়া চলতেছে। তো ওই নাতি তাকে জিজ্ঞেস করতেছে, কি জিজ্ঞেস করতেছে সেটা দেখো। নাতি তাকে জিজ্ঞেস করতেছে যে, দাদা আপনি স্কিন মানে কি? ত্বকে, স্কিনে, হ্যাঁ, স্কিনে তিব্বত
তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে। ঠিক আছে, মানে দাদা যখনই বিয়ে করতে যেত, দাদা বিয়ে করার আগে হচ্ছে ত্বকে একটা ফেস ওয়াশ দিত আর কি, মানে স্কিনের মধ্যে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে একদম একটু স্মার্ট, মানে একটু ইয়া হওয়ার জন্য, কি বলে, ইয়াং হওয়ার জন্য দাদা হচ্ছে এইগুলো মাখতো আর কি। তো তাকে হচ্ছে তখন হচ্ছে এলাকার সেই নাতি বলছে যে দাদা আবার কবে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে। তো এই কথা বলার পর দাদার দৌড়ানি তো শিওর খাইছে, তো ওটা তো আর আমরা জানি না। তো আমরা কি করব, এটা থেকে আমরা আসলে 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম মুখস্থ করে ফেলতে পারবো এই ছন্দের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 27, এটা হচ্ছে 28, এটা হচ্ছে 29, এটা হচ্ছে 30। তো স্কিনে স্ক্যান্ডিয়াম, স্কিন থেকে স্ক্যান্ডিয়াম, তিব্বত টাইটেনিয়াম, ভ্যানিশিং ভ্যানাডিয়াম, ক্রিম ক্রোমিয়াম, মেখে ম্যাঙ্গানিজ, ফের আয়রন, কবে কোবাল্ট, নিকা নিকেল। হ্যাঁ, যখন তুমি দুইটা বর্ণ লিখতেছো, প্রথম বর্ণটা বড় হাতের, পরেরটা ছোট হাতের, করতে কপার, যাবে জিঙ্ক। স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে। তো এই হচ্ছে আমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এখন এদের আরেকটা জিনিস নিয়ে আমরা খুব কনফিউশনে পড়ে যাই, কি বলতো ভাইয়া, সেটা হচ্ছে আমরা আসলে এদের পারমাণবিক সংখ্যা তো বুঝলাম, ঠিক আছে, ভালো কথা, বাট এদের পারমাণবিক ভরটা কেন যেন আমরা মনেই রাখতে পারি না, তাই না? এদের পারমাণবিক ভরটা কেন জানি না আমরা মনে রাখতে পারি না। তো এদের পারমাণবিক ভরটা চলো একটু মনে রাখি, এটলিস্ট যতটুকু মনে না রাখলেই নয়, এর থেকে ডিটেলস তো তোমরা বাসায় পড়বাই, বাট এটলিস্ট যতটুকু পারমাণবিক ভর মনে না রাখলেই নয়, ততটুকু পর্যন্ত আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিই। ঠিক আছে, দেখো পারমাণবিক ভর, এদের সিরিয়াল তো তুমি বুঝতেই পারছো, 1 2 3 এগুলো কি পারমাণবিক সংখ্যা, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, এই সিরিয়ালগুলো। ঠিক আছে, এই পাশে তাহলে যা লিখতেছি সেটা হচ্ছে পারমাণবিক ভর। হাইড্রোজেনের পারমাণবিক ভর ভাইয়া 1, হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4, লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 9। ঠিক আছে, বোরনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 11, তারপর কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, অক্সিজেনের পারমাণবিক ভর 16, ফ্লোরিনের পারমাণবিক ভর 19, নিয়নের পারমাণবিক ভর 20। এগুলো তোমাদের লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, কিন্তু এগুলো যদি মুখস্থ না হয় তাহলে তোমরা প্রত্যেকটা অধ্যায়ে, কেমিস্ট্রির প্রত্যেকটা অধ্যায়ে পারমাণবিক ভরের জন্য তোমরা হচ্ছে কি করবা, প্যারা খাবা। ঠিক আছে, তার মানে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, তারপরে অ্যালুমিনিয়ামের হচ্ছে 27, সিলিকন 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, আর্গন 40, পটাশিয়াম 39.1, ক্যালসিয়ামের 40, ক্যালসিয়াম আর আর্গন সেম। তারপর এখানে আসার পর এই জিনিসটা আমরা একটা ছন্দ, আমরা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ছন্দের মাধ্যমে এটা মনে রাখতে পারি, যেটা একদম এক্স্যাক্টলি সঠিক না, বাট হচ্ছে তোমাদের পরীক্ষায় মানে ওই পারমাণবিক ভরগুলো ব্যবহার করলেও তোমাদের অঙ্ক হয়ে যাবে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের, মনে করো আমি লিখলাম, প্রথমে লিখলাম 3, তারপর লিখলাম 4 5 4 5 4 5 3 5 5। এই ছন্দটা একটু মনে রাখবা, এটা আসলে কি, মানে এটা মনে করো 45 45 45, প্রথমে 3 দিছো, 45 45 45, তারপর আবার 3, তারপরে 55, 3 4 5 4 5 4 5 3 5 5। এটা আসলে কি, এটা হচ্ছে এদের যে, এই যে আমাদের এদের যে পারমাণবিক সংখ্যা আছে, এই জিনিসটা মনে রাখার নিয়ম হচ্ছে এদের যে আমাদের পারমাণবিক সংখ্যা আছে, তো আমি পারমাণবিক সংখ্যা, এই যে এদের পারমাণবিক সংখ্যা 21 থেকে 30 পর্যন্ত, এদের যে পারমাণবিক সংখ্যা আছে, পারমাণবিক সংখ্যা, এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, পারমাণবিক সংখ্যা, প্রত্যেকের পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করে যোগ করব এই যে ডিজিটটা, যোগ করব আমাদের এই যে ডিজিটগুলো, এই ডিজিটগুলো আমরা হচ্ছে যোগ করব। ঠিক আছে, যার যার পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করে তার সাথে এই ডিজিটগুলো আমরা
যোগ করব, ঠিক আছে, যোগ, এখানে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিলাম, এই ডিজিটগুলো যোগ করব। তাহলে যদি যোগ করি তাহলে দেখো স্ক্যান্ডিয়ামে তাহলে পারমাণবিক ভর কত আসে ভাই? স্ক্যান্ডিয়ামে পারমাণবিক সংখ্যা 21, 21 দুগুণে 42, 42 সাথে যোগ করব 3, অর্থাৎ স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভর আমরা পাবো 45। তারপর টাইটানিয়ামের পারমাণবিক ভর কত? 22, 22 দুগুণে 44 আর 4 যোগ করলে আমরা কত পাবো? 48। তারপর সব ভ্যানিশিং মানে ভ্যানাডিয়াম 23, 23 দুগুণে 46 আর 5 যোগ করলে কত? 51। ক্রোমিয়াম 24 দুগুণে 48 আর 4 যোগ করলে কত? 52। ম্যাঙ্গানিজ 25 দুগুণে 50 আর 5 যোগ করলে 55। আয়রন হচ্ছে 26 দুগুণে 52 আর 4 56, যদি আয়রনের এক্স্যাক্টলি পারমাণবিক ভর হচ্ছে 55.85, ঠিক আছে, বাট এটা দিয়েও ম্যাপ করলে হয়ে যাবে। কোবাল্ট 27 × 2 54 প্লাস 5 তার মানে 59। নিকেলেরও আমাদের 28, 2 দিয়ে গুণ করলে 56 আর 3 কত? 59, যদিও নিকেলের এক্স্যাক্টলি পারমাণবিক ভর হচ্ছে 58.7। কপার এটা আসবে 65, এভাবে হিসেব করলে এটা আসে 64, 64 না 29 দুগুণে 58 আর 5 কত? 63, বাট এটা একদম এক্স্যাক্টলি মনে রাখো, এটা আসলে 63.5। কপার 63.5, ঠিক আছে, বাট এইভাবে হিসেব করলে আসে 63। আর জিঙ্ক এভাবে হিসেব করলে কত আসে? 30 দুগুণে 60 আর 5 65, বাট জিঙ্কের এক্স্যাক্টলি হচ্ছে 65.4, ঠিক আছে। তো এই 30টা মৌলের পারমাণবিক ভর ভাইয়া আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা নিজের নাম ভুলে গেলেও এই পারমাণবিক ভরগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো এই পারমাণবিক ভরগুলো আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, তো সেখান থেকে তোমরা এগুলা মুখস্থ করে নিবা, বারবার খাতায় লিখবা যাতে করে মনে থাকে, ঠিক আছে। এর বাইরে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ মৌলের প্রতীক জানতে হবে, ওগুলোর ভর জানা নেসেসারি না। যেমন ওগুলোর প্রতীকের ক্ষেত্রে আমরা আসলে একটা প্রতীক বলতে পারি, এগুলো ভর জানতে হবে না, তো পারমাণবিক সংখ্যা অত প্রয়োজন না। যেমন 48 নাম্বার মৌল, যে 48 নাম্বার মৌল হচ্ছে সিলভার, এটা হচ্ছে কি? সিলভার, ঠিক আছে, সিলভার 48 না, সরি সিলভার হচ্ছে 47 নাম্বার মৌল সিলভার। এবং সিলভারের পারমাণবিক ভরটা মনে রাখতে পারো, সিলভারের পারমাণবিক ভর হচ্ছে 108। তারপর তোমরা আরেকটা মনে রাখতে পারো, টাংস্টেন, ওলফ্রাম, ডব্লিউ দিয়ে বোঝাই, টাংস্টেন এই নামটা আসলে আমাদের ইংলিশ নাম, আর টাংস্টেন নামটা হচ্ছে ল্যাটিন নাম ওলফ্রাম থেকে, ওলফ্রামের ডব্লিউ, ঠিক আছে। তারপর তোমরা মনে রাখতে পারো পিটি মানে হচ্ছে প্লাটিনাম। তারপর তোমরা মনে রাখতে পারো গোল্ড বা স্বর্ণ। গোল্ড হচ্ছে এটা ল্যাটিন নাম অরাম থেকে আসছে, AU, অরাম। তারপর তোমরা মনে রাখতে পারো অ্যান্টিমনি, এগুলো আমরা এমসিকিউর সময়ও পড়বো। অ্যান্টিমনি এগুলো আমাদের এমসিকিউতে আসে, যে নিচের কোনটি অ্যান্টিমনির প্রতীক? অ্যান্টিমনির প্রতীক হচ্ছে SB, এটা ল্যাটিন নাম স্টিবিয়াম থেকে আসছে, স্টিবিয়াম, ঠিক আছে। ল্যাটিন নাম কি? ল্যাটিন নাম হচ্ছে STIBIUM, স্টিবিয়াম থেকে আসছে এটা, ঠিক আছে। তারপর তোমরা মনে রাখতে পারো টিন কথাটা কোত্থেকে আসছে? টিন আসছে অ্যাসেন, ল্যাটিন নাম স্টেনাম থেকে। এটার নাম কি? এটার মানে হচ্ছে স্টেনাম থেকে অ্যাসেন, স্টেনাম মানে টিন। তারপর প্লাম্বাম, পিবি হচ্ছে প্লাম্বাম বা পিবি হচ্ছে ল্যাড নামটা কোত্থেকে আসছে? প্লাম্বাম থেকে আসছে, প্লাম্বাম, ল্যাড বা সীসা। এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে সীসা, ল্যাড বা সীসা, ঠিক আছে, ল্যাড বা সীসা। এগুলো না পড়লে আসলে তোমরা পরবর্তীতে এগুলো পারবা না, এবং এগুলো না পারলে তোমরা আসলে ভুল হবে, ঠিক আছে। আচ্ছা, তো কে যেন আসছে? ইউ, তোমার নাম ইউ আবার কি? ওয়ালাইকুম আসসালাম। যদি ক্লাস 10 এর হয়ে থাকো তাহলে এই ক্লাসটা তোমাদের জন্যই, ঠিক আছে, একদম ডিটেলস প্রথম থেকে শুরু করেছি, ঠিক আছে। তারপরে আসো প্লাম্বাম, পিবি। তারপর আর কি আসতে পারে? আপাতত আর তেমন কিছু আসার মতো মনে পড়ছে না, যদি আমরা যখন এমসিকিউ পড়বো। আচ্ছা, ইউ বলছে, এটা কি প্রথম ক্লাস? হ্যাঁ, এটা একদম প্রথম ক্লাস। তুমি কষ্ট করে তোমার ভালো নামটা আমাকে কমেন্ট করে জানাবে,
ঠিক আছে, ভালো নামটা আমাকে কমেন্ট করে জানাবে। এবং হচ্ছে আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে ক্লাস 10 এর জন্য, যারা ক্লাস 10 এর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড থাকতে চাও তারা হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যোগাযোগ করে জাস্ট বলবে যে ভাইয়া আমি ক্লাস 10 এর স্টুডেন্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেন, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমি একটু এখানে কি লিখে দিব? আচ্ছা এখানেই দিয়ে দিই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, ফর জয়নিং হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফর জয়নিং হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করবে আমার এই নাম্বারে, কন্ট্যাক্ট করবে 01893381903, এই নাম্বারে নক দিবে, তাহলেই হবে। ঠিক আছে, এই নাম্বারে একটা নক দিবে, দিয়ে বলবে যে স্যার বা ভাইয়া যাই বলো যে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেন। অবশ্যই উল্লেখ করবে তুমি এসএসসি 26 নাকি এসএসসি 27। ওকে, আচ্ছা একদম আজকে প্রথম ক্লাস। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। ঠিক আছে ভাই, এইগুলো অনেক এখন মনে হতে পারে তোমাদের কাছে, অনেকে আছো একটু পাক না একটু টেক না, যে এগুলো তো আসলে পারি, এগুলো মনে রাখার কি আছে, পারো না। ধুম করে যে জিজ্ঞেস করি বলো তো কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত, তুমি বলবা শেষ, তুমি বলবা 50, নাহলে বলবা 78, নাহলে বলবা 2। তো এই জিনিসগুলো করা যাবে না। হ্যাঁ, একদম শুরুর ক্লাসগুলো এরকমই। আমি তোমাদেরকে একদম হাফ ইয়ারলি টার্গেট নিয়ে পড়াচ্ছি। হাফ ইয়ারলিতে মোটামুটি তোমাদের ক্লাস 10 এর যদি 6টা অধ্যায়, যেহেতু হাফ ইয়ারলিতে হয়তো বা 3টা অধ্যায় থাকবে, 3, 4, 5, তো 3, 4, 5 এই 3টা অধ্যায় আমরা হাফ ইয়ারলির আগে একদম এমসিকিউ সিকিউ সহ ডিটেলসে শেষ করব। ঠিক আছে, তো যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো বা পরে শুরু করলো, পরবর্তীতে আবার ইউটিউব থেকে ক্লাসগুলো দেখবা, তোমরা হচ্ছে খুব সহজে এই জিনিসগুলো ধরতে পারবা এবং হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। হাফ ইয়ারলি পরীক্ষা পর্যন্ত আমি আসলে দেখবো যে আমি আসলে এই যে পড়াচ্ছি, আমার পড়ানোর ফলে তোমাদের কার কার রেজাল্টের উন্নতি হচ্ছে। যারা যারা রেজাল্টের উন্নতি হবে তারা অবশ্যই আমাকে জানাবা যে ভাইয়া রেজাল্ট এরকম হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো এরপরে আমরা পড়বো অণুপরমাণু নিয়ে। ঠিক আছে, অণুপরমাণু নিয়ে তারপরে আমরা পড়াশোনা করব। অণুপরমাণু নিয়ে আমরা যদি পড়াশোনা করি, পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ওই যে মৌলিক পদার্থকে তুমি ভেঙে 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 গুড়া গুড়া করতেছো, এই যে ভেঙে 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 একে যে তুমি পিস পিস করে একদম গুড়া গুড়া করছো, এই গুড়া গুড়া করার ফলে তুমি যে ছোট ক্ষুদ্রতম কণা পাচ্ছ, সেই ছোট ক্ষুদ্রতম কণাকে আমরা বলছি পরমাণু। আচ্ছা, তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, আচ্ছা দাগটা এই কালি দিয়ে দেওয়া ঠিক হচ্ছে না, আমি একটু অন্য কালি নিই। হ্যাঁ, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এতে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। যেমন তুমি যদি লোহার টুকরাকে একদম ভেঙে যদি একদম পাউডার করে ফেলো, একদম গুঁড়ো করে ফেলো, ওই গুঁড়োগুলোকে তুমি লোহার টুকরাই বলবা, ওটাকে বলবো ওটা লোহার গুঁড়া। লোহার টুকরাকে গুঁড়ো করে ফেলার ফলে তুমি বলবা না যে এটা এখন পানি হয়ে গেছে, বা তুমি বলবা না লোহাটা এখন মানুষ হয়ে গেছে, তাই না? মানে একটা বড় জিনিসকে তুমি যদি গুঁড়ো করো, সেটাকে তুমি ওই নামেই ডাকবা, বলবো তার গুঁড়ো হয়েছে, তাকে আমি গুঁড়ো করে ফেলছি। বাট দেখো তার ধর্ম এবং তার যে বৈশিষ্ট্য সেটা কি অক্ষুণ্ণ আছে। তাহলে এতে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। যেমন অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান থাকে। এখন অক্সিজেনের যে পুরো অক্সিজেন, একটা মনে করো একটা অক্সিজেনের মধ্যে মনে করো অনেক 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 পরমাণু আছে। অক্সিজেন একটা মৌলিক পদার্থ, এর মধ্যে মনে করো কোটি কোটি পরমাণু আছে। প্রত্যেকটা পরমাণুর বৈশিষ্ট্য মাতৃ অক্সিজেন মানে অক্সিজেনের যে পদার্থটা আছে অক্সিজেন গ্যাসের বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে। ঠিক আছে, তারপরে কি বলছে, এভাবে প্রতিটি মৌলের পরমাণুতে তার ধর্ম গুণাগুণ বিদ্যমান থাকে। যেমন পানি যদি তুমি 1 লিটার পানি নাও, ওটাকেও তুমি পানি বলবা। তুমি যদি 1 ফোঁটা পানি নাও, ওটাকেও তুমি পানি বলবা। তার মানে পানি বেশি নাও বা কম নাও, পুরো জিনিসটাকে তুমি পানি বলতেছো। মানে তুমি এরকম তো না যে বেশি পানি হলে সেটাকে আমি পানি বলতেছি, আর পানি যখন তুমি একটু কমাই ফেলছো, হ্যাঁ মনে করো আমি তোমাকে প্রথমে 1 গ্লাস দিলাম, দিয়ে বললাম এই নাও পানি খাও, তুমি বললা খাবো না। পরে তুমি 1 গ্লাস থেকে আমি অর্ধেক পানি ফেলে দিয়ে বললাম এই নাও এখন দুধ খাও। তো অর্ধেক গ্লাস করার ফলে কি পানিটা কি দুধ হয়ে গেছে?
না, পানি পানি আছে, তাই না? তার মানে তুমি কমাও বা বাড়াও যাই করো না কেন, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, এবং পরমাণুর ধর্ম মৌলিক পদার্থের ধর্মের সাথে হুবহু মিলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর অণু কাকে বলে? একটা কথা মনে রাখবা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকলে বা যুক্ত থাকলে তাকে অণু বলে। তো দুই বা ততোধিক পরমাণু মানে কি? দুই বা ততোধিক মৌলিক পদার্থ, তাহলে পরস্পরের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরমাণু তৈরি করবে অণু, মৌলিক পদার্থ তৈরি করবে যৌগিক পদার্থ। তাহলে পরমাণুগুলো এককভাবে পরিবেশে থাকতে পারে না, তারা সবসময় অণু গঠন করে ফেলে, মানে একা একা থাকতে পারে না। মনে করো একটা হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু, তারা একা একা থাকবে না, তারা দুইজন মিলে পানি তৈরি করে ফেলবে, তারা দুজন মিলে পানি তৈরি করে ফেলবে। ঠিক আছে? মনে করো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তারা ধুম করে এখানে একটা অক্সিজেন পাইছে, ওর সাথে একটা বন্ধন তৈরি করবে, ওর সাথে একটা বন্ধন তৈরি করবে, বন্ধন তৈরি করে এখানে কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। যেমন মনে করো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে মনে করো একটা নাইট্রোজেনকে পাইছে, তিনটা হাইড্রোজেন, এই নাইট্রোজেনের সাথে তিনটা বন্ধন তৈরি করে অ্যামোনিয়া তৈরি করে ফেলবে। তাহলে এই হাইড্রোজেন গুলো, এগুলো হচ্ছে পরমাণু, নাইট্রোজেন হচ্ছে পরমাণু, আর মিলিত ভাবে এরা কি? এর একটা অণু, অ্যামোনিয়ার অণু। তাহলে পুরো যৌগটা হচ্ছে একটা অণু, অণুকে ভাঙলে আমরা পাই পরমাণু। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? অণুকে ভাঙলে আমরা পাই পরমাণু। তাহলে আমরা লিখবো, তাহলে দেখো অণুর মধ্যে আবার দুইটা প্রকারভেদ আছে অণু, একটা হচ্ছে মৌলিক অণু আর একটা হচ্ছে যৌগিক অণু। যেমন আমরা যে উপরে যে লিখলাম এগুলো হচ্ছে যৌগের অণু। কেন? কারণ এগুলো যৌগিক পদার্থ, একাধিক পদার্থের পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে। বাট যদি এরকম ভাবে তৈরি হয় বলতো, ধরো এইভাবে তৈরি হলো জিনিসটা, মনে করো তৈরি হলো এইভাবে, অক্সিজেন, দুইটা অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড তৈরি হয়, বা দুইটা নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড তৈরি হয়, ত্রিবন্ধন। এরা দেখো এখানে বন্ধন তৈরি হয়েছে, ঠিক আছে, এখানে একটা অণু তৈরি হয়েছে, ঠিক আছে, বাট অণুগুলো তৈরি করতে কি একই পদার্থ দিয়ে তৈরি করছো, দুইটা অক্সিজেনের মধ্যে, দুইটা নাইট্রোজেনের মধ্যে। যদি একই পদার্থ দিয়ে বা একই পরমাণু দিয়ে বা একই মৌলের পরমাণু দিয়ে যদি অণু তৈরি হয়, তাকে আমরা বলি মৌলের অণু বা মৌলিক অণু। আর যদি এরকম একাধিক পদার্থের পরমাণু দিয়ে যদি অণু তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলি যৌগের অণু বা যৌগিক অণু। যেমন দেখো একই পদার্থের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে বলে মৌলের অণু। যেমন এই যে অক্সিজেন, এই যে দেখো নাইট্রোজেন, এই যে দেখো ফ্লোরিন। তাহলে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন এরা কি? এরা হচ্ছে মৌলিক অণু, এরা হচ্ছে মৌলিক অণু। ঠিক আছে? অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন এরা হচ্ছে মৌলিক অণু, কারণ তারা একই পরমাণু, একই পদার্থের, একই পদার্থটা কি? অক্সিজেন, একই পদার্থের একাধিক পরমাণু, দুইটা পরমাণু মিলে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা অণু তৈরি করেছে, তাহলে এটা হচ্ছে মৌলের অণু। ভাই এগুলো কিন্তু এমসিকিউতে আসে, নিচের কোনটি মৌলের অণু? নিচের কোনটি মৌলের অণু তোমাকে প্রশ্নে মনে করো এমসিকিউতে অপশন দিল H2O, তোমাকে এমসিকিউতে অপশন দিল অ্যামোনিয়া, তোমাকে অপশন দিল H2SO4, তোমাকে অপশন দিল নাইট্রোজেন। হ্যাঁ, নিচের কোনটি মৌলের অণু? হ্যাঁ, নাইট্রোজেন হচ্ছে মৌলের অণু, কারণ নাইট্রোজেনের মধ্যে শুধুই নাইট্রোজেন আছে। বাট সালফিউরিক অ্যাসিডে দেখো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন একাধিক পরমাণু আছে। একাধিক পরমাণু মানে কি? একাধিক পদার্থের পরমাণু আছে। তারপর অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, পানির মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। তার মানে এরা তিনজন, এরা হচ্ছে আমাদের যৌগের অণু, যৌগের অণু। আর এ হচ্ছে আমাদের মৌলের অণু বা মৌলিক অণু। ঠিক আছে? এ হচ্ছে আমাদের মৌলের অণু। তো আশা করি মৌলের অণু এবং যৌগের অণুর কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। যেমন দেখো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে তাকে যৌগের অণু বলে, পরস্পর যুক্ত হলে। যেমন H2O, দুইটা ভিন্ন ভিন্ন মৌল, হাইড্রোজেন আর অক্সিজেন। তারপরে HCl, হাইড্রোজেন আর ক্লোরিন। H2SO4, এখানে 3 ধরনের মৌল আছে, তার মানে এরা হচ্ছে আমাদের যৌগের অণু। ঠিক আছে? তো আশা করি মৌলের অণু এবং যৌগের অণু এই কনসেপ্টটা তোমরা বুঝেছো। এখন আমরা লিখবো, এরপর আমরা দেখব সংকেত। প্রতীক কি? প্রতীক হচ্ছে মৌলের প্রকাশকে প্রতীক বলে। তো আমি সংকেতের মধ্যে একটা কাজ করি, আমরা লিখি যৌগের সংক্ষিপ্ত প্রকাশককে সংকেত বলে। হ্যাঁ, তো এখান থেকে আমরা একটু লিখি। দেখো এখান থেকে আমরা লিখতে পারি এরকম, মনে করো আমি লিখলাম মৌলের ক্ষুদ্রতম জিনিস কি? পরমাণু। আর মৌলের সংক্ষিপ্ত প্রকাশ কি আমরা কি বলি? প্রতীক। তো আমরা এইভাবে মনে রাখবো আর কি, মৌল, পরমাণু, প্রতীক। ঠিক আছে? পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা। ঠিক আছে? আর প্রতীক কি? প্রতীক হচ্ছে আমাদের, আচ্ছা কোথাও কি ঝামেলা করতেছে কোনো?
নেটওয়ার্কে কি ঝামেলা করতেছে? আজকে নেটওয়ার্ক অস্থির, নেটওয়ার্ক অনেক জোশ। প্রকাশক না, নেটওয়ার্ক তো মানে ঠিকই আছে, তাই না? নেটওয়ার্ক ঠিকই আছে, এখানে ঝামেলা করতেছে। আমার ল্যাপটপ একটু ঝামেলা করতেছে, দাঁড়াও 1 মিনিট, ঠিক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আসো দেখি তাহলে। আর প্রতীক কি? প্রতীক হচ্ছে মৌলের সংক্ষিপ্ত রূপ। মৌলের সংক্ষিপ্ত রূপ, মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। ঠিক আছে। আর এই পাশে এক কাজ করো, এই পাশে তাহলে যৌগের কথাগুলো একটু লিখে ফেলো। যৌগ, এই পাশে আমরা যৌগের কথাগুলো লিখে ফেলি। দেখো এটাই কালি দিয়ে লিখি, ভালো লাগবে। যৌগ, যৌগের সংক্ষিপ্ত বা যৌগের ক্ষুদ্রতম কণা কি? অণু। অণু, অণু হচ্ছে কি? অণু হচ্ছে যৌগের ক্ষুদ্রতম কণা। যৌগের ক্ষুদ্রতম কণা, এটা হচ্ছে অণু। আর যৌগের সংক্ষিপ্ত প্রকাশককে আমরা কি বলি? সংকেত। তাহলে আমরা এইভাবে মনে রাখবো। ঠিক আছে। যৌগের সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে সংকেত। ঠিক আছে। যেমন আমরা যদি উদাহরণ দিই, দেখো আমরা একটু উদাহরণ যদি দিই, এই জায়গায় দিই, মাঝখানে বক্স করে এই জায়গায় আমরা উদাহরণ দিলাম। যেমন আমি বললাম নাইট্রোজেন, তারপর আমি বললাম অক্সিজেন, তারপর আমরা বললাম ফ্লোরিন ইত্যাদি। এগুলো হচ্ছে মৌলের প্রতীক, এগুলো হচ্ছে মৌল ইত্যাদি, মৌলের প্রতীক, মৌলের প্রতীক। আবার আমি যদি বলি H2O, তার মানে হচ্ছে পানি। তারপর আমি বললাম H2O, তার মানে হচ্ছে পানি। তারপর ধরো আমি বললাম HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর আমি বললাম অ্যামোনিয়া, NH3। তারপর আমি বললাম সালফিউরিক অ্যাসিড, H2SO4। এগুলো কি? যৌগ। তাহলে ইত্যাদি যেহেতু যৌগ, তার মানে এদেরকে যে আমি সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছি, এগুলো হচ্ছে যৌগের সংকেত। তো আশা করি প্রতীক আর সংকেতের কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি। প্রতীক হচ্ছে মৌলের সংক্ষিপ্ত রূপ, আর সংকেত হচ্ছে যৌগের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো পরমাণুর কণিকা নিয়ে একটু পড়াশোনা করি। তো কণিকা নিয়ে আমাদের পড়াশোনা কি? আমরা এখানে লিখব বিষয়বস্তু। পরমাণুর কণিকা নিয়ে পড়াশোনা, আমরা এখানে লিখব বিষয়বস্তু। পরমাণুর মূল কণিকা কি কি? 3টা। তোমরা এসএসসি লেভেলে তোমাদের 3টাই পড়ানো হয়, শুধুমাত্র স্থায়ী মূল কণিকাগুলো পড়ানো হয়। স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো আমরা বিষয়বস্তু, প্রথমে আমরা লিখব আবিষ্কারক। আবিষ্কারক কে কে আবিষ্কার করেছে? আবিষ্কারক। ইলেকট্রন আবিষ্কার করেছেন স্যার J.J. থমসন, ওনাকে স্যার বলা হয় J.J. থমসন। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা পড়ব, হয়তো তোমরা ক্লাস 9-এও পড়েছো এটা, কারণ ক্লাস 9-এর বইয়ে ছিল রাদারফোর্ড পরমাণু মডেল। আর নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। ঠিক আছে। তারপর হচ্ছে আবিষ্কারের সাল। আবিষ্কারক পড়লাম, আবিষ্কারের সাল পড়ব। কত সালে আবিষ্কার হয়েছে? লিখি আবিষ্কারের সাল। আমাদের ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1897 সালে, প্রোটন আবিষ্কার হয়েছে 1911 সালে, নিউট্রন আবিষ্কার হয়েছে 1932 সালে। ঠিক আছে। 97, 11, 32 আমরা 4 নাম্বারের মতো করে মনে রাখতে পারি, যদিও লাগবে না, বারবার করতে করতে এমনি মনে চলে আসবে এগুলা। তারপর হচ্ছে আমাদের এরপর আর কি আসে?
এরপরে আমাদের আসে এখান থেকে এদের প্রকৃত ভর, প্রকৃত ভর এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, একটি ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, অথবা কেজিতে যদি লিখো 9.11 কেজিতে লিখলে পাওয়ার 3, এই সংখ্যাটা 3 বাড়বে, 10⁻31 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর মুখস্থ রাখবে। হ্যাঁ, গ্রামটা এবং কেজিটা। গ্রাম কত? 10⁻28, মনে রাখবে কেজিতে 28 এর সাথে 3 বাড়বে, 31। এটা প্রোটন, প্রোটন হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে কেজিতে কত আসবে? 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। কেজিতে আসবে 1.675 ইন্টু 10⁻20⁻27 কেজি। ঠিক আছে, এগুলো হচ্ছে ভর, প্রকৃত ভর। তারপর কি পড়বা? তারপরে পড়বা তোমরা প্রকৃত আধান। প্রকৃত আধান এটা তোমাদের আসে, প্রকৃত আধান। এগুলো মুখস্থ রাখবা। হ্যাঁ, যা যা লিখে দিচ্ছি সব মুখস্থ রাখতে হবে, এগুলো বইয়ে পাবা তোমরা। ঠিক আছে, আমি একটু ছক আকারে সাজিয়ে দিচ্ছি। প্রকৃত আধান, ইলেকট্রনের প্রকৃত আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আগে একটা মাইনাস আছে। প্রোটনের প্রকৃত আধান প্লাস, সেম মান সেম, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। মানে মানে কোনো চেঞ্জ নাই, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। আর নিউট্রনের আধান হচ্ছে 0। নিউট্রন চার্জ নিরপেক্ষ, নিউট্রন চার্জ নিরপেক্ষ, নিউট্রনে কোনো চার্জ নাই। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ, এটা হচ্ছে ধনাত্মক চার্জ, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। তারপরে কি আছে? আচ্ছা, এখানে তো সেম জিনিসগুলোই লিখবা। এখানে লিখবা ইলেকট্রন, এখানে লিখবা প্রোটন, এখানে লিখবা নিউট্রন, আর এখানে লিখবা বিষয়বস্তু। আরো কিছু বাকি আছে, ওগুলো একটু লিখে দিই। বিষয়বস্তু, ঠিক আছে। আচ্ছা, কলেজে উঠলে এটা হচ্ছে এসআই একক। কলেজে উঠলে তোমরা এখানে সিজিএস একক পাবা, বাট ভাই এখন আর পড়াচ্ছি না, কারণ ওগুলো তোমাদের সিলেবাসে নাই। কলেজে উঠলে তোমরা সিজিএস একক পড়বা। ঠিক আছে, প্রকৃত আধানের আরো একক আছে, ওগুলা কলেজে উঠলে পড়বা, এখন দরকার নেই। তারপর পরমাণু কণিকা, এখানে আর কি কি আছে? প্রকৃত আধান পড়লাম। তারপর হচ্ছে আমাদের আছে আপেক্ষিক, আপেক্ষিক ব্যাপারটা আছে, আপেক্ষিক, আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর মাপা হয় প্রোটনের সাপেক্ষে। হ্যাঁ, তো ইলেকট্রনের আপেক্ষিক ভর প্রোটনের তুলনায় অনেক কম, এই জন্য ইলেকট্রনের আপেক্ষিক ভর ধরা হয় 0। প্রোটনের আপেক্ষিক ভর 1, নিউট্রনের আপেক্ষিক ভর 1। ঠিক আছে, তারপর আপেক্ষিক আধান। তারপর আমরা কি মনে রাখবো? আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান। আপেক্ষিক আধানে আমরা কি পড়বো? আপেক্ষিক আধান হচ্ছে প্রোটনের সাপেক্ষে আধান পড়বো। ঠিক আছে, তো ভাই প্রোটনের আধান কি? প্লাসের, আর ইলেকট্রনের আধান কি? মাইনাসের, তাই না? নিউট্রনের আধান 0, তাহলে নিউট্রনের আধান যেহেতু 0, প্রকৃত আধান যেহেতু 0, আপেক্ষিক আধানও 0। প্রোটনের আধান প্রোটনের সাপেক্ষে যদি ভাগ করো, এটাকে যদি এটা দিয়ে ভাগ করো, কত আসবে? 1, +1। আর ইলেকট্রনের আধান কত আসবে? এটাকে যদি এটাকে দিয়ে ভাগ করো, মান সেম, কাটা যাবে 1, কিন্তু প্লাসে মাইনাসে -1। তাহলে ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1, প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1, এবং নিউট্রনের আধান হচ্ছে 0। আর কি আছে? আর হচ্ছে অবস্থান। অবস্থান, অবস্থান হচ্ছে ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথে, পরমাণুর কক্ষপথে, আর এই দুইজনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে। প্রোটন এবং নিউট্রনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস। এই হচ্ছে আমাদের মোটামুটি এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। তো পরমাণু কণিকাগুলো সম্পর্কে আমাদের এই ইনফরমেশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই জিনিস, এই যে দুইটা, এই ইনফরমেশনগুলো আমাদের সরাসরি হচ্ছে আমাদের ম্যাথে লাগে, আমাদের অঙ্ক করার সময় সিকিউতেও লাগবে, এমসিকিউতেও লাগবে। তাহলে এই যে প্রকৃত ভর, প্রকৃত আধানের যে কনসেপ্টগুলো, এই দুইটা কনসেপ্ট আমাদেরকে মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, এছাড়াও সালগুলো মুখস্থ রাখবা, কে কে আবিষ্কার করেছে সেটা মনে রাখবা। ওকে, এখন আসো পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কি সেটা নিয়ে একটু পড়ি। এরপর মৌলের পরিচিতি পড়লেই শেষ, আজকের টপিক আমাদের কভার হয়ে যাবে।
ঠিক আছে, আমরা আজকে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যায় এতটুকু পর্যন্তই পড়বো। আগামীকালকার ক্লাসে আমরা মৌলের পরিচিতি শুরু করব। ঠিক আছে, আগামীকালকার ক্লাসে আমরা মৌলের পরিচিতি শুরু করবো, যেটা একদম শুরুতে ক্লাস, একদম বছরের শুরুতে। এখনো পর্যন্ত আমি জানি যে সবাই পড়াশোনায় ওভাবে বসো নাই, এখনো পর্যন্ত মামা বাড়ি নানা বাড়ি ঘোরা শেষ হয় নাই, তো তার কারণে ভাইও আস্তে আস্তে ক্লাস শুরু করেছি। এখন আমরা ওই পরিমাণ প্রেশার নিব না। যারা পড়তে চাচ্ছ, যারা ক্লাস করছো, তোমরা দেখবে যে প্রতিদিন ভাই একটু একটু করে ক্লাস নিব, কিন্তু দেখবা যে সপ্তাহ শেষে দেখবা তোমার অনেক পড়া হয়ে গেছে, যখন তো যদি তুমি হ্যান্ড নোট তৈরি করো। এবং আমি প্রথম থেকেই তোমাদেরকে একটা কথা বলে দিই যে যারা রেগুলার ক্লাস করবা, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমাদেরকে হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ার জন্য কোনো এক্সট্রা প্রাইভেট এক্সট্রা টিউশন করতে হবে না। ঠিক আছে, ভাইয়ের কাছে ফ্রিতে ক্লাসগুলো করো, দেখবা তোমাদের হচ্ছে একদম হাফ ইয়ারলি পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে কোথাও প্রাইভেট টিউশন কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, আসো পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কি সেটা একটু পড়ি। প্রথমে লিখি পারমাণবিক সংখ্যা। আমরা প্রোটন আর নিউট্রন সম্পর্কে অলরেডি পড়ে ফেললাম মাত্র, তাই না? পারমাণবিক সংখ্যা কি জানো? প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত বা বিদ্যমান, পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। বিদ্যমান প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। প্রোটন মানে কি? পি, তাই না? প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। যেমন মনে করো আমরা একদম শুরুতে লিখেছি, দেখো কয়েকটা জিনিস আমরা লিখেছি। আমরা এই যে এখানে যে আমরা কিছু জিনিস লিখছিলাম মনে আছে? 1 2 3 4 এইভাবে সিরিয়াল দিয়ে যে লিখছিলাম, এই যে এগুলা, এই যে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, এই যে 4 5 6, এগুলো কি? প্রোটন সংখ্যা, এগুলোই পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি উদাহরণ দিয়ে যদি তোমাদের যদি বোঝাতে চাই আমি, তাহলে জিনিসটা আসলে আমি কিভাবে লিখতে পারি? তাহলে দেখো, যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? আমরা মুখস্থ করেছি 7। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। এর অর্থ হলো নাইট্রোজেনের নিউক্লিয়াস। ঠিক আছে, এর অর্থ হলো নাইট্রোজেনের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা 7টি। তার মানে যার নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে তার পারমাণবিক সংখ্যা তত। ঠিক আছে, এটার মানে এটাই বুঝিয়েছি আমি। যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, অর্থাৎ অক্সিজেনের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা 8টি। তারপর হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা 11টি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি পড়ছি? আরেকটা কি পড়তে হবে ভাই? ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা আরেকটা কি? ভর সংখ্যা। ভর সংখ্যা কি জানো? আমরা নিউট্রন পড়েছি না, প্রোটন আর নিউট্রনের যোগফল হচ্ছে ভর সংখ্যা। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান, পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যার আরেক নাম কি জানো? পারমাণবিক ভর। ভর সংখ্যা বা পারমাণবিক দাঁড়াও একটা মিনিট। ভর সংখ্যা বা পারমাণবিক ভর বলে। ঠিক আছে, ভর সংখ্যা বা পারমাণবিক ভর বলে। ঠিক আছে, যেমন দেখো আমরা সোডিয়ামের পারমাণবিক ভর কত মুখস্থ করেছি ভাইয়া? 23। সোডিয়ামের পারমাণবিক ভর 23 মুখস্থ করেছি। তাহলে দেখো, যেমন সোডিয়ামের
পারমাণবিক 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 ভর 23। এর অর্থ কি? সোডিয়ামের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনের সংখ্যার সমষ্টি হচ্ছে 23। এর অর্থ হলো সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা পি সংখ্যা, এটা আমরা জানি 11টি, ঠিক আছে, এবং নিউট্রন সংখ্যা এন সংখ্যা মানে কি? নিউট্রন সংখ্যা কত? 23-11, তার মানে 12টি, এবং এই দুইটার যোগফল কত? 23। তার মানে তুমি যদি কোনো একটা যৌগের বা কোনো একটা মৌলের ভর সংখ্যা যদি জানো 23 জানো, এবং তার প্রোটন সংখ্যা যদি জানো 11, তাহলে ওই দুইটার বিয়োগ করলে তুমি কি পাবা? নিউট্রন সংখ্যা পাবা, ঠিক আছে? ওই দুইটার বিয়োগ করলে তুমি নিউট্রন সংখ্যা পাবা। তো আশা করি এই জিনিসগুলো আমরা সবাই বুঝতে পেরেছি, ভর সংখ্যা কি, প্রোটন সংখ্যা কি, এই জিনিসগুলো নিয়ে আশা করি কারো কোনো আর সন্দেহ থাকার কিছু নাই, বা এই জিনিসগুলো আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি।